সন্ধ্যা নামার আগ দিয়ে চিত্রা তুলিকে ঘুম থেকে জাগিয়ে ওঠায়। হাফিজা বেগমের নিয়ে আসা খাবারটা নিজ হাতে তুলিকে খাইয়ে দেয়। তুলি পরম তৃপ্তি নিয়ে খাবারটা খায়। খাবার খাওয়া শেষে মেডিসিন খাইয়ে দেয়। বাসায় ফেরার জন্য প্রস্তুতি নিতেই তুলি চিত্রাকে জড়িয়ে ধরে। তুলির ইচ্ছে করছে না এই নারীর সঙ্গ ছাড়তে। আচমকা জড়িয়ে ধরায় চিত্রা বলে ওঠে। শরীর খারাপ লাগছে? তুলি ডানে বামে মাথা নাড়ায়। তাহলে চলে যাবে এখনই? নরম গলায় কথাটা বলে তুলি। চিত্রা স্মিত হেসে বলে, হ্যাঁ, সন্ধ্যা হয়ে আসছে যে, বাসায় ফিরতে হবে তো। তুলি ছেড়ে দিল, অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল। আচ্ছা, সাবধানে যাবে। চিত্রা বসা থেকে উঠে ফ্রিজ থেকে আইসক্রিম দুটো বের করে তুলির সামনে মেলে ধরে। তুলি এক নজর দেখে চোখ সরিয়ে নেয়। খাবি না? ভেবেছিলাম মা মেয়ে মিলে এই সাত সন্ধ্যায় আইসক্রিম খাবো। তুলি একটা আইসক্রিম হাতে নেয়, তারপর বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, ছাদে বসে খাবে? বেশ লাগবে। চাঁদ দেখবো আর আইসক্রিম খাবো। চিত্রা মুচকি হেসে সম্মতি জানালো। তুলি চিত্রার হাত ধরে ছাদে আসলো। চারিদিকে আঁধার নেমে এসেছে। রাস্তার কৃত্রিম আলোয় চকচক করছে শহরটা। তুলি চিত্রাকে নিয়ে দোলনায় বসলো। চিত্রার কাঁধে মাথা রেখে বলল, অন্যরকম তুমি। গল্পটি যারা পড়তে চান তারা এখনই প্লে স্টোর থেকে গল্পবাজার অ্যাপসটি ইনস্টল করেন। পৃথিবীর সব চাইতে শান্তি ঠিক এই জায়গাটায়। চিত্রা আইসক্রিমে কামড় দিয়ে বলল, কোন জায়গায়? এই যে তোমার কাঁধে মাথা রেখে আইসক্রিম খেতে খেতে সন্ধ্যের এই সাজটাকে বিলাস করা। চিত্রা তুলির মাথায় চুমু খেলো। তারপর হাতের ফোনটা থেকে তুষারকে ফোন করে জানালো বাসায় ফেরার পথে তাকে নিয়ে যেতে। ঘুটঘুটে অন্ধকারে সোফায় পা তুলে বসে এক মধ্যবয়সী পুরুষ। হাতে তার জ্বলন্ত সিগারেট। পাশ থেকে ফোনটা হাতে নিয়ে কল লাগালো কাঙ্ক্ষিত এক নম্বরে। আজ অনেকগুলো বছর পর সেই নম্বরে কল দিচ্ছে। 3বার রিং হতেই ফোন রিসিভ হলো। থমথমে সুরে বলে উঠল, মনে আছে আমাকে? নম্বর চিনতে অসুবিধা হয়নি তো? ফোনের ওপাশে থাকা আগন্তুক স্মিত হাসল। না চেনার অবকাশ নেই। আবার মতে উঠব মরণ খেলায়, সঙ্গ চাইছি এবার ও। এবার ও ফেরাবো না আপনায়। ফিরছি খুব শীঘ্রই। অপেক্ষায় রইলাম। ওপাশ থেকে ফোন কেটে গেল। লোকটা ফোনটা পাশে রেখে বসা থেকে উঠে দাঁড়ালো। খানিকটা এগিয়ে গিয়ে দেওয়ালের সামনে দাঁড়ালো। দেওয়াল জুড়ে অসংখ্য ছবির বাহার। খান পরিবারের সবার ছবি ক্রস লাল চিহ্ন দিয়ে লাগিয়ে রাখা হয়েছে। মাঝখানে থাকা তুষারের ছবির দিকে তীর ছুঁড়ে দিয়ে বলল, এবার ও তুমি হারবে তুষার খান। এবার তোমাকে পুরোপুরি নিঃস্ব করে ছাড়বো আমি। তোমার ধ্বংস এবার অনিবার্য। কথাটা বলে হো হো করে হেসে উঠল। তন্ময় সন্ধ্যার পরপরই নিজের অ্যাপার্টমেন্টে চলে আসে। হাতে তার শপিং ব্যাগ। দেখেই বোঝা যাচ্ছে শপিং করে এসেছে। কলিং বেল চাপতেই সাব্বির দরজা খুলে দেয়। সাব্বিরকে নিজের ফ্ল্যাটে দেখে একটু চমকালেও রুমের ভেতর ঢুকে তার সকল ফ্রেন্ডকে দেখে বুঝল ব্যাপারটা। টাইরা ফোন ঘাঁটছিল সোফায় বসে বসে। মূলত সে ড্রেস দেখছে অনলাইনে আর দোলনকে জিজ্ঞেস করছে কোনটা সুন্দর। তাদের ফ্রেন্ড সার্কেলে লারা আর রাহাত নেই। রাহাত নিচের ফ্ল্যাটে ঘুমিয়ে আছে। দোলন আর চোখে তাকালো একবার তন্ময়ের দিকে। ফলে চোখাচোখি হলো দুজনের। তন্ময়ও সেই মুহূর্তেই তাকিয়েছিল। তন্ময় দৃষ্টি সরিয়ে নিল। সোজা রুমে ঢুকে বিছানার ওপর শপিং ব্যাগ রেখে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বের হলো। বসার রুমে আসতেই দোলনের দিকে তাকিয়ে বলল, এক কাপ কফি নিয়ে আসো। দোলন চুপচাপ চলে গেল। সাব্বির তন্ময়ের পিঠে কিল বসিয়ে বলে, শালা বইয়ের জন্য শপিং করে এনেছিস নিশ্চয়ই। আমাদেরটা কবে দিবি? তন্ময় ভ্রু কুঁচকালো। তুই আমার বউ লাগিস? সাব্বির চোখ ছোট ছোট করে বলল, ফ্রেন্ড লাগি, ফ্রেন্ড, ফরএভার ফ্রেন্ড। আমার এত টাকা হয়নি যাকে তাকে শপিং করে দেওয়ার। বেতন না এসেছে গতকাল। অ্যাকাউন্ট থেকে টাকা বের করে শপিং কর গিয়ে মানা করছে কে? সাব্বির তীব্র প্রতিবাদ জানিয়ে লিখনের দিকে তাকিয়ে বলল, দেখ নিখল, দেখ তন্ময়, আমাদের ঈদের গিফট দিবে না। বউ পেয়ে কেমন স্বার্থপর হয়ে গেছে। অ্যাটলিস্ট তুই আমাকে কিছু দিস।
লিখন একবার বউয়ের দিকে তাকালো, অসহায় চোখে সাব্বিরের দিকে তাকিয়ে বলল, তোর কি আমারে আরএফএল টাওয়ারের মালিক মনে হইছে? পাশে তাকে দেখ, সে আমাকে ফতুর বানানোর জন্য ফোন গাড়ছে। সাব্বির বসা থেকে উঠে দাঁড়ালো, টায়রার পাশে গিয়ে জোরে বলে উঠল, টায়রার ড্রেসটা নিয়ে, পদ্মজা ড্রেস এবার ভাইরাল ড্রেস, সেই মানাবে তোকে। লিখনের পদ্মজা ড্রেস এটা। টায়রা চমকে উঠল, ড্রেসটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। টায়রাকে চুপ থাকতে দেখে সাব্বির ফের বলল, তো কিন্তু তোর সতীনের ড্রেসে বেশ মানাবে টায়রা। কত বড় সৌভাগ্য তোর জানিস? লিখনের পদ্মজাকে তুই ঘরে আনবি। তুই জানিস লিখন এই পদ্মজাকে কতটা ভালোবাসতো? আমি ইন্সপায়ার হয়ে গেছি লিখনের ভালোবাসা দেখে। কিন্তু আফসোস, এই লিখন বেটা তোর এই লিখনের মতো ভালোবাসতে পারলো না। লিখন সাব্বিরের মাথায় থাপ্পড় দেয়। একদম উল্টাপাল্টা বুঝাবি না আমার বউরে। আমি ওই লিখনের থেকেও বেশি ভালোবাসি আমার টায়রাকে, তাই না টায়রা? আমার এই ড্রেসটা চাই লিখন। লিখনের মুখের হাসি গায়েব হয়ে গেল টায়রার কথায়। সাব্বির সেটা দেখে বলল, এলা দে তোদের ভালোবাসার প্রমাণ। পদ্মজারে নিয়ে আয় ঘরে, কিনে দে পদ্মজা জামা। লিখন বইয়ের শরীর ঘেঁষে বসল, ড্রেসটার দিকে তাকিয়ে চোখ মুখ কুঁচকে বলল, সি, এটা কোনো ড্রেস হলো? এর চেয়েও সুন্দর ড্রেস কিনে দিব। এসব পদ্মজা ড্রেস কিনতে হবে না। টায়রার দৃঢ় জবাব। আমার এই পদ্মজা ড্রেসটা চাই। নিজের সতীনকে যেভাবে চাইলে, এভাবে আমাকেও তো কোনোদিন চেয়ে দেখলে না টায়রা, আফসোসটা থেকে যাবে। কে দিবি কিনে পদ্মজা ড্রেস? লিখন রাগী চোখে তাকালো সাব্বিরের দিকে। সাব্বির হো হো করে হেসে উঠল। এর মধ্যেই দোলন কফি এনে তন্ময়ের হাতে দেয়। তন্ময় কফিতে চুমুক বসিয়ে বলে, এবার তোরা তোদের রুমে যা, আমি ভীষণ টায়ার্ড। টায়রা বসা থেকে উঠে দাঁড়ালো, লিখনের দিকে তাকিয়ে রুম থেকে বের হতে হতে বলল, অর্ডার কনফার্ম করে দিচ্ছি, টাকাটা বিকাশ করো তাড়াতাড়ি। লিখন বইয়ের পেছন পেছন চলে গেল। সাব্বিরকে এখনো যেতে না দেখে তন্ময় ভ্রু কুঁচকে বলল, তোরে কি আলাদা ইনভাইটেশন কার্ড দিয়ে যেতে বলতে হবে? সাব্বির বসা থেকে উঠে যেতে যেতে বলল, আমারও বিয়েটা হোক, আমি ওর মুখের উপর বলবো আমি ভীষণ টায়ার্ড, আমার রুম থেকে বের হ। দোলন দরজা চাপিয়ে দিল। সোজা রুমে এসে বিছানার উপর থাকা প্যাকেটগুলো নেড়েচেড়ে দেখলো। কি সুন্দর এক একটা জামা, লোকটার পছন্দ আছে বলতে হবে। প্যাকেটগুলোর মধ্যে থাকা একটা মিষ্টি কালারের জামা বের করতেই হাতের স্পর্শ পেয়ে হাত থেমে যায়। পাশ ফিরে দেখে তন্ময়। এগুলো তোমার জন্য না দোলন। দোলন হাত সরিয়ে আনে, কিছুটা লজ্জা পায়। কার জন্য এগুলো? তুলির জন্য। কে এই তুলি? না জানলেও চলবে, এগুলোতে হাত দিবা না। তোমারগুলো আলমারিতে আছে। কথাটা বলে তন্ময় প্যাকেটগুলো নিয়ে অন্য রুমে চলে যায়। দোলনের মন কেমন বিষাদে ভরে গেল। মনে উকি ঝুঁকি দিল হাজারো প্রশ্ন। কে এই তুলি? তন্ময় কেন তুলির জন্য ড্রেস কিনলো? কি সম্পর্ক এদের? আমি আমার প্রাক্তনকে চরম ঘৃণা করি। সে ক্ষমার অযোগ্য। সে প্রতারক হলেও আমি তাকে মনে রেখেছি। পৃথিবীর সকল মানুষ যদি তাদের প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার মিছিলে অংশগ্রহণ করে, তবুও আমি আমার প্রাক্তনকে ক্ষমা করব না। যে আমার সুন্দর জীবনকে রক্তপাতহীন হত্যা করার জন্যে বেছে নিয়েছিল কাটা গোলাপ, ঠোঁটের কোণে মিথ্যা গুজে রাখা চুমু, জ্যোৎস্নার আলো থেকে টেনে হিঁচড়ে অন্ধকারে একা রেখে নিরুদ্দেশ হয়েছে যে মানুষ, ওই সকল প্রেমিকার নামে বুকের 3 ইঞ্চি গভীরে আমি আজন্ম কাল ঘৃণা লিখে রাখি। ওদের ক্ষমা করা পাপ। ধরুন পৃথিবী ধ্বংস হওয়া চূড়ান্ত, মৃত্যু বুকের উপর উঠে হামাগুড়ি দিচ্ছে, হৃদয় পিণ্ডে কুড়ুল মারছে যন্ত্রণায়। ওই মুহূর্তেও যদি আমার প্রাক্তন এসে আমার কাছে ক্ষমা চায়, আমি করুণা করে হলেও তাকে ক্ষমা করব না। আমি মৃত্যুকে ছুঁতে ছুঁতে কাঁপা কাঁপা হাতে শাহাদাত আঙ্গুল তুলে সোজা সাপটা জানিয়ে দিব, পৃথিবীর সমস্ত শুদ্ধ প্রেমিকাদের গায়ে কলঙ্ক লেগে যাবে তোমাকে ক্ষমা করে দিলে। ভালোবাসি এখনো, তবে ক্ষমা করতে পারছি না তোমায়। আমি তোমায় ঘৃণা করি, বিশ্রী রকম ঘৃণা করি, লক্ষ্মীটি। ভিডিওটা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। প্রাক্তনকে নিয়ে এমন কথা শুনে সবাই হতবাক। কেউ তার প্রাক্তনকে নিয়ে এমনটাও বলতে পারে তা যেন কারো মাথাতেও আসেনি। কে এই পুরুষ?
যার মনে তার প্রাক্তনকে নিয়ে এত ঘৃণা? এমন সুদর্শন পুরুষকেও কোনো রমণী ঠকাতে পারে? যারা ভিডিওটা দেখেছে সবাই বেশ ক্ষুব্ধ হলো ওই রমণীর উপর। গোধূলির আলো মাখা আকাশপটের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে রাকিব হোসাইন। তার পাশের রেলিং ঘেঁষে রাকিব হোসাইনের দিকে তাকিয়ে আছে সায়ান। একটু আগেই সে ফেসবুকে ঢুকতে না ঢুকতেই তার মামুর বলা প্রাক্তনকে নিয়ে ভিডিওটা চোখে পড়েছে। তার মামুর প্রাক্তন আছে এও যেন অবিশ্বাস ঠেকলো সায়ানের কাছে। অবিশ্বাস নিয়ে সায়ান বলল, সত্যি মামু তোমার প্রাক্তন ছিল? কই, কখনো তো বলনি। এর জন্যই কি এখনো তুমি বিয়ে করছো না? আর দেশে পা রাখতে না রাখতে পুরো ভাইরাল হয়ে গেলেন। রাকিব হোসাইন ঘাড় ফিরিয়ে তাকালো সায়ানের দিকে, মৃদু হেসে বলল, সে শুধু আমার প্রাক্তনে ছিল না, ছিল আমার হৃৎপিণ্ডের একটা অংশ। কিন্তু মূর্খরা আমলে বুঝলো না, তাই তো মেতে উঠল মৃত্যুর খেলায়। মানে? এই মানে বুঝতে ঢের সময় লাগবে, তাই আপাতত এই টপিক বাদ দে।